হেপাটাইটিস বি ও সি বহু পুরনো রোগ বাংলাদেশ তথা বিশ্বের জন্যে। ধরে নেওয়া হয় বাংলাদেশে অন্তত 1 কোটি বি ও সিতে আক্রান্ত এবং মানুষের অসতর্কতার কারণেই বা একেবারে শেষ সময় এসে চিকিৎসা নিতে আসার কারণে অনেকেই অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুর শিকার হয়। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি সেই পুরনো রোগ নিয়েই, হেপাটাইটিস বি ও সি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফয়েজ আহমদ খন্দকার, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। সঙ্গে আরও আছেন ডাক্তার আবুল হায়াত মানিক, লিভার বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার ফয়েজ, আপনার কাছে একেবারে শুরুতে জানতে চাই যে হেপাটাইটিস বি ও সি মিলে বাংলাদেশের পরিস্থিতি, যেমন আমরা 1 কোটি এই শব্দটি অনেক আগে থেকে আসলে জানি, এখনও কি সেই 1 কোটিতে আছে নাকি এটা নিয়ে কোনো আসলে রেজিস্ট্রি হয়েছে কিনা, না কি অবস্থা? হেপাটাইটিস বি এবং সি দুটো ভাইরাস, এবং এই দুটোকে মারাত্মক ভাইরাসও বলা হয়। যে 5টি হেপাটাইটিস ভাইরাস আছে সেগুলোর মধ্যে, কেননা এই দুটো ভাইরাস দেখা গেছে যে ক্রনিক হেপাটাইটিস নামক স্থায়ী একটা ইনফেকশন বা প্রদাহ তৈরি করে লিভারে। তো আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ 1 কোটি, এটি আরও প্রায় 15 বছর আগের যেই গবেষণা সে অনুযায়ী রিসেন্টলি কিছু কাজ হয়েছে, সেগুলোতে ধারণা করা হচ্ছে যে বা বলা হচ্ছে যে প্রিভিলেন্সটা আরও কিছুটা কম হবে। আমাদের ব্যাপক ভ্যাকসিনেশন এবং সচেতনতার কারণে প্রিভিলেন্সটা সম্ভবত আরও একটু কমে আসছে। তো এটার মধ্যে হেপাটাইটিস বি এর প্রিভিলেন্সটা হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশে, এবং আগে যেটি বলা হতো যে এটা 5.4%, এখন কিছুটা হয়তো কম আসবে। এবং তারপরেও এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট প্রিভিলেন্স কান্ট্রি। পৃথিবীর যেই অসংখ্য দেশে হেপাটাইটিস বি আছে সেগুলোকে প্রিভিলেন্সের দিক থেকে যদি 2 to 7% হয় কোনো দেশের প্রিভিলেন্স, সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট প্রিভিলেন্স কান্ট্রি। 7-এর উপরে হলে হাই প্রিভিলেন্স কান্ট্রি। তো সেই অনুযায়ী হেপাটাইটিস বির দিক থেকে আমরা ইন্টারমিডিয়েট প্রিভিলেন্স কান্ট্রি, এবং এই আর হেপাটাইটিস সি যদি বলি তাহলে এটার প্রিভিলেন্স হেপাটাইটিস বি এর তুলনায় কিন্তু অনেক কম। বিভিন্ন গবেষণা দেখা গেছে যে এটা 1%-এরও কম হচ্ছে হেপাটাইটিস সি, যদিও পৃথিবীর অনেক দেশে হেপাটাইটিস সি এর প্রিভিলেন্স অনেক অনেক বেশি। আমাদের দেশে এই হেপাটাইটিস সিটা কিছুটা পকেট বা সিলেক্টিভ কিছু জনগোষ্ঠীতে বেশি প্রিভিলেন্স পাওয়া যায়, যারা ড্রাগ অ্যাবিউজার তাদের মধ্যে, বা রোহিঙ্গা যে জনগোষ্ঠী এখন আছে, যদিও ওটা আমাদের জনগোষ্ঠী না, সেখানেও কিছু কাজ হয়েছে। তাদের প্রিভিলেন্স যেমন 10%-এর উপরে, 12 to 13% প্রিভিলেন্স হেপাটাইটিস সি, অথচ আমাদের জেনারেল পপুলেশনে 1%-এর নিচে। তো এই ধরনের ভেরিয়েশন মিলে হেপাটাইটিস বি এবং সি আমাদের দেশে আছে, হয়তো 1 কোটির চেয়ে কিছু কম হবে। তবে এটার যেটি সবচেয়ে আশঙ্কা সেটা হচ্ছে যে এই দুটো ভাইরাসই লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের জন্য দায়ী। আমি আপনার কাছে আসবো। ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে জানতে চাই যে আমরা তো কোভিডের পর থেকে আসলে একটু ভাইরাস নিয়ে বেশি কথা বলছি আর কি। হ্যাঁ, মানে আগে অসংক্রামক রোগ নিয়ে আমাদের বেশি আলোচনা ছিল। মানে এই যে ভাইরাসের যে ধরন, মানে এটির পার্থক্য, মানে কোভিড আসলে যা দিয়ে হয় বা অন্যান্য রোগ যে ভাইরাসগুলো দিয়ে হয়, এটির ক্ষেত্রে পার্থক্যটা কীরকম? আমরা হেপাটাইটিস বি এবং সি দুটি আসলে ক্রনিক হেপাটাইটিস এবং অ্যাকুট হেপাটাইটিস দুটিই করতে পারে। তো এটা যেভাবে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই এটি রক্ত পরিসঞ্চালনের মাধ্যমেই প্রবেশ করে। এটা ছাড়া রক্ত পরিসঞ্চালন ছাড়া অনিরাপদ যৌন সম্পর্ক, এবং যাদের কিডনি খারাপ আছে, যাদের ডায়ালাইসিস প্রয়োজন হয়, তাদের মধ্যে হচ্ছে এই ভাইরাসটা প্রবেশের চান্স খুব বেশি। অর্থাৎ অনিরাপদ রক্ত পরিসঞ্চালন বলতে যে আমরা যদি রক্ত পেশাদার রক্তদাতার কাছ থেকে নিয়ে সেটাকে ভালোভাবে স্ক্রিনিং না করে আরেকজনের শরীরে দিয়ে দিই, তাহলে একটা বিভিন্ন রক্তের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, সেগুলো যদি স্ক্রিনিং ছাড়া ব্যবহার করা যায়, ডায়ালাইসিস সেন্টারকে যদি নিয়মিত বি ভাইরাস এবং সি ভাইরাসের জন্য আলাদা না করা হয় রোগীকে, তাহলে সেটি এক রোগী থেকে আরেক রোগীতে প্রবেশ করতে পারে। এছাড়াও আরও কিছু সুযোগ আছে যেগুলো খুব কম পার্সেন্টেজে হচ্ছে যায়। সেরকম হচ্ছে যে কেউ যদি সেলুনে শেভ করে, তার সেইখান থেকে বারবার সব থেকে কেটে গেলে এগুলো ছড়াইতে পারে। এইভাবে বিভিন্ন কারণেই আসলে বি ভাইরাস এবং সি ভাইরাস ছড়ায়। মানে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যদি অ্যাকুট হয়, অর্থাৎ এটা হওয়ার সঙ্গে সঙ্গে যদি তার রোগের লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে রোগীটি যদি তখনই বি ভাইরাসের জন্য চিকিৎসা নেয় এবং চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ওনার জন্য 6 মাসের মধ্যে এটি ভালো হয়ে যাবে বলে আশা করা যায়, এবং এটির হার শতকরা 80 থেকে 90 ভাগ।
অর্থাৎ কিন্তু এই যে অন্য ভাইরাসের ক্ষেত্রে যেমন হাঁচি কাশি থেকে হয়, ছোঁয়াচে, এরকম তো আসলে না। বি ভাইরাস এবং সি ভাইরাস কারো হাঁচি এবং কাশি থেকে হচ্ছে এটি ছড়ায় না, কাজে এই ব্যাপারে ভয় নাই আর ভয় নাই। ডাক্তার ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক সময় শুনি যে এই যে চা খাই জি। বিভিন্ন স্টল থেকে, মানে আমরা শুনি যে ওখান থেকেও ছড়াতে পারে, এরকম কোনো বিষয় কি আসলে আছে? না, চা খাওয়ার মাধ্যমে হ্যাপাটাইটিস বি সি ছড়ায় না। ছড়ানোর কোনো সম্ভাবনা নাই। অন্য কিছু ভাইরাস আছে হ্যাপাটাইটিস এ ই, আচ্ছা। সেগুলো অবশ্য গরম যদি পানি খুব বেশি ফুটানো হয় এ ই পানিতে থাকার কথা না, কিন্তু আমরা যেটা আশঙ্কা করি যে হ্যাপাটাইটিস এই পানিবাহিত, যেমন দূষিত পানি যদি কেউ পান করে অথবা দূষিত পানি ব্যবহার করে যদি কোনো খাবার উৎপাদন হয়, যেমন স্কুল কলেজের সামনে চটপটি ফুচকা এগুলোতে ব্যবহার হয়, এগুলো খেলে হ্যাপাটাইটিস এ ই জনিত জন্ডিস হতে মানে পারে। কিন্তু বিসি এর সঙ্গে কোনো না, সম্পর্ক নেই। বিসির খাবারের মাধ্যমে বা মুখের মাধ্যমে এটা প্রবেশ করে। কিন্তু ওই যে যেটি বলা হয় যে সেলুনে গিয়ে, রাইট। কিন্তু এখন তো দেখা যায় যে আমরা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা ব্লেড আসলে ব্যবহার করা হয়, কিন্তু তারপরেও ঝুঁকিটা আসলে কিভাবে থাকে? সেক্ষেত্রে ঝুঁকি অনেক কমে যায়। একই ব্লেড যখন বারবার ইউজ করা হয় তখন কিন্তু ঝুঁকি অনেক বেশি থাকে। এখন যেটা আমরা দেখছি যে ব্লেডটা চেঞ্জ করে দেয়, এটি আসলে চেঞ্জ করছে কিনা এটি দেখতে হবে। আর ব্লেডটা চেঞ্জ করে যেখানে লাগানো হয়, যেই রেজার, সেটি তো যদি সেটি ভালোভাবে না হয় আর কি না হয় ভালোভাবে। তাহলে কিন্তু ঝুঁকি কিছুটা থেকে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে ব্লেড চেঞ্জ হয়, কিন্তু ওই মানে হ্যাঁ, যে handle রেজাল্টটা টা হয়তো যেটা সেভাবে হয়, আসলে সেভাবে হাইজেনিক করে নেওয়া হয় না। হয় না। হ্যাঁ, সেটি করা উচিত, সেদিকেও দৃষ্টি দেওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে কিডনি রোগীদের ক্ষেত্রে যারা ডায়ালাইসিস নেয় তারা তো ওই সময় খুব ভালনারেবল অবস্থায় আসলে থাকে, মানে সেই সময় আসলে কিভাবে ছড়াতে পারে, বা মানে এটি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ওই ডায়ালাইসিসের রোগীদের পাশ থেকে আসলে ছড়ায়, মানে এটি রোধ করার আসলে কি পথ? এটি আসলে যেটি যে কোনো ডায়ালাইসিসের পেশেন্ট যখন শুরু করা হয় তখন কিন্তু তার স্ক্রিনিং করা হয় যে সেই রোগীর হ্যাপাটাইটিস বি এবং সি আছে কিনা। তো যেই স্ক্রিনিং যে টেস্টগুলো, তার মধ্যে হ্যাপাটাইটিস বির ক্ষেত্রে হচ্ছে HbS অ্যান্টিজেন, সি এর জন্য করা হয় একটা অ্যান্টিবডি টেস্ট, NTHCV। তো যেটি হয় যে হ্যাপাটাইটিস সি এর ক্ষেত্রে তার শরীরে ভাইরাসটি থাকা সত্ত্বেও কোনো কোনো ডায়ালাইসিসের রোগীর অ্যান্টিবডি তৈরি হয় না, কারণ তার ইমিউনিটি কম থাকে। যার কারণে এই NTHCV টেস্ট দিয়ে সঠিকভাবে তার শরীরে সি ভাইরাস আছে কিনা সেটা নির্ণয় করা যায় না। তো দেখা গেছে সেরকম একজন রোগী যার শরীরে আছে কিন্তু টেস্টটা, স্ক্রিনিং টেস্টটা নেগেটিভ আসছে, তাকে সে ইউজ করলো ডায়ালাইসিস, যেহেতু তাকে ধরা হচ্ছে যে সে নেগেটিভ, সেই একই মেশিনে বা একই ডায়ালাইজার দিয়ে অন্য একজন সুস্থ রোগীর ডায়ালাইসিস করা হলো, তখন দেখা যাচ্ছে যে তার ওই রোগীর পজিটিভ চলে আসলো, একজন থেকে একজন এভাবে ছড়াচ্ছে। তো সেটা প্রিভেন্ট, হ্যাপাটাইটিস বিটা এক্ষেত্রে ট্রান্সমিশনের সম্ভাবনা কম, কারণ HbS টেস্টটা খুবই সেন্সিটিভ এবং সব মানুষেরই এটা যদি থাকে পজিটিভ চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং এটাকে প্রিভেন্ট করার জন্য যেটি করা উচিত আমার মনে হয় যে হ্যাপাটাইটিস সি এর জন্য অন্য আরেকটি টেস্ট করে নিশ্চিত হওয়া উচিত যে তার শরীরে আছে কিনা, যেটি হচ্ছে হ্যাপাটাইটিস সি ভাইরাস RNA টেস্ট। এই RNA যদি আমরা টেস্টটা করতে পারি তাহলে কিন্তু অনেক পেশেন্ট আইডেন্টিফাই হবে যাদের আসলে আছে, কিন্তু ওই কনভেনশনাল টেস্ট দিয়ে ধরা পড়ছে না। সুতরাং তাদেরকে আমরা সেপারেট করতে পারবো, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে সুস্থ মানুষের এই ডায়ালাইসিস জনিত যেই সি ভাইরাস ইনফেকশনটা হচ্ছে এটার রেট কিন্তু অনেক কমে যাবে। ডাক্তার আবুল হায়াত, মানে আমার মনের প্রশ্ন যে সুস্থ মানুষের মধ্যে যে একটা ভাইরাস ছড়ালো রক্তের মাধ্যমে বা অন্যান্য যে কোনো মাধ্যমে, দুজনের শরীরে কি ওই ভাইরাস একইভাবে ইন্টারাকশন করবে কিনা, নাকি আসলে ব্যক্তিভেদে এটার সিভিয়ারিটি বা অন্যান্য কিছু আরও অন্যরকম হয়ে যেতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই একই রকম হয়, তবে সেই ব্যক্তির যদি আগে থেকে কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অর্থাৎ তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকে কম থাকে, অর্থাৎ তার অন্য একটি অসুখ আছে যে অসুখের জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাহলে তার ক্ষেত্রে এটি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করবে আর কি। ধরেন যে বি ভাইরাস কারো শরীরে রক্ত পরিসঞ্চালন অথবা ডায়ালাইসিস এই দুইটাই কমন, কোনো কারণে ঢুকলো, অথবা আরেকটা পদ্ধতি আছে যদি মা থেকে বাচ্চাতে আসে, অর্থাৎ মা প্রেগন্যান্সি পিরিয়ডে বি ভাইরাস পজিটিভ ছিল, সে প্রেগন্যান্সির সময় বি ভাইরাসের জন্য চিকিৎসা নেয়নি, স্বাভাবিকভাবে তার বাচ্চাতে এটি ট্রান্সমিশন হয়েছে। এইজটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বয়স, কোন বয়সে তার শরীরে বি ভাইরাসটা প্রবেশ মানে করছে, আসলে ভাইরাসটি কেমন আচরণ করবে সেটি ডিপেন্ড করে শরীরে ভাইরাসটা কোন সময় প্রবেশ করছে। যদি একদম ইনফ্যান্টে ভাইরাসটা প্রবেশ করে তাহলে এই রোগীর ক্ষেত্রে বলা হয় যে 100 জনের মধ্যে 90 জনেরই
ক্রনিক হ্যাপাটাইটিস বি হয়ে যাবে, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জনই ভালো হবে না যদি মা থেকে বাচ্চাতে আসে। তাদের সবার ক্রনিক হ্যাপাটাইটিস হবে, ভবিষ্যতে সিরোসিস এবং এইচসিসি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি এই ভাইরাসটাই আমি আবার অ্যাডোলিসেন্ট বয়সে পাই, অর্থাৎ 12-13 বয়সে, তাহলে এটির চান্স হচ্ছে 40 to 50%। মানে যত বড় হবে ঝুঁকি তত কমবে। 40 to 50% কেসে হয়তো বা আমার ক্রনিক হ্যাপাটাইটিস হইতে পারে, বাকি 50% চান্স হচ্ছে আমি ভালো হয়ে যাব 6 মাস পরে। আর যদি আমি এটি অ্যাডাল্ট অবস্থায় পাই তাহলে একদম উল্টা, আমার 90% সম্ভাবনা আমি ভালো হয়ে যাব, 10% সম্ভাবনা যে আমি হয়তো বা ক্রনিক হ্যাপাটাইটিস ডেভেলপ। মানে যে শিশু হলে এটির আসলে ব্যাপার কি এরকম যে শিশু জীবনে বাঁচার অনেক বেশি সময় পাচ্ছে, এরকম তো না। সে যখন শিশু ইনফ্যান্ট তখন আসলে তার লিভারটা ওইভাবে অতটা ডেভেলপ না, আচ্ছা, ছোট তো, যার জন্য ভাইরাসটা তার লিভারে হ্যাপাটাইটিস ক্রমাগত করেই যেতে থাকে, ইমিউনিটিও একটা তার ব্যাপার। ক্ষতিটা বেশি হয়। ভাইরাসটা যতক্ষণ আমার শরীরে যত বেশি সময় থাকতেছে আমার ক্ষতির সম্ভাবনা তত বেশি, জীবিত অবস্থায় যদি থাকে আর কি ভাইরাসটা। তো যখন একটা বাচ্চা, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, লিভার তখন অতটা ভালো ফাংশনিং না, কাজ করতেছে না, সো তখন আমি আক্রান্ত হইলে আমার ক্ষতি বেশি হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমি ছোট বয়সে পেলে আমার চান্স ক্ষতি হওয়ার একটু বেশি, বড় বয়সে পেলে কম। আর বড় বয়সে অসুবিধা হচ্ছে যদি আমার আরো অনেকগুলো অসুখ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওটা হচ্ছে আদার ফ্যাক্টর, যেমন আমার ডায়াবেটিস আছে, অথবা আমার ধরেন যে অন্য কোনো কারণে একটি খারাপ রোগ আছে যেটার জন্য আমাকে কেমোথেরাপি নিতে হয়, অথবা কোনো কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হয়, সেই ক্ষেত্রে তখন বি ভাইরাস আমার একটু ক্ষতি করার সুযোগটা বেশি থাকবে। আচ্ছা, আর ডাক্তার ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে যৌন মিলনের মাধ্যমে এসে ছড়ায় কতটা আসলে? এটা ডিপেন্ড করে যে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এইডস এর মতো কিনা, মানে ছড়ানো কিছুটা, হ্যাঁ এইডস এর মতো, কিন্তু এইডস এর চেয়ে এটার ইনফেক্টিভিটি রেট অনেক কম, বেশি। হেপাটাইটিস বিটা বলা হয় যে 100 টাইমস মোর ইনফেকশাস দ্যান এইচআইভি। আচ্ছা, তো এটা ফ্যাক্টরকে ডিপেন্ড করে যে পার্সন হ্যাপাটাইটিস বি আছে সেটা হাইলি রেপ্লিকেটিভ কিনা, তার ভাইরাল লোড সংখ্যা বেশি কিনা। 2 নম্বর হচ্ছে যে তার আদার কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, বা মোড অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেটাও একটা ফ্যাক্টর। এই সবগুলোর উপর ডিপেন্ড করে ধারণা করা হয় যে 20 to 30% মতো একজন থেকে একজনে ট্রান্সমিট করতে পারে, যেটা আমরা যদি বিভিন্ন ব্যারিয়ার মেথড বা প্রোটেকশন নেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক কমে যায়। এই প্রোটেকশন নিলে তার আসলে মানে এটি ছড়ানোর কোনো চান্স নাই। আচ্ছা, আমি ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে বিয়ের লক্ষণগুলো একটু মোটা দাগে জানতে চাই। হেপাটাইটিস বি বিয়ের লক্ষণ বলতে, যদি এটি অ্যাকুট অবস্থা তার প্রকাশ পায় উপসর্গগুলো, তাহলে তার মূল লক্ষণ হবে জন্ডিস একটি লক্ষণ। লোকজন আসলে এইটাই দেখতে চায়, কিন্তু জন্ডিস হওয়ার পূর্বে তার একটা প্রোডর্ম পিরিয়ড থাকে। এই সময়টুকু হচ্ছে তার প্রথম দিকে হচ্ছে খাবারে অরুচি, একটু বমি ভাব হওয়া, পেটের ডান পাশে মৃদু ব্যথা হওয়া, এই 3টা জিনিসই সবচাইতে বেশি হয়। কারো কারো ক্ষেত্রে শরীর প্রচণ্ড দুর্বল থাকে শুধু। এই 4টা সিমটম নিয়ে একটা রোগী প্রেজেন্ট করে। ধরেন এইভাবে সে 1 সপ্তাহ থাকতে পারে, 1 সপ্তাহ পরেই দেখা যাবে যে তার চোখটা হলুদ হচ্ছে। হলুদ হইলে তখন সে এই হলুদ অবস্থায় সাধারণত আমরা দেখি 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত তার জন্ডিসটা থাকতে পারে। তারপরে এটি আস্তে আস্তে 5ম সপ্তাহ থেকে ভালো হওয়া শুরু করে। ইউজুয়ালি 6 মাসের মধ্যেই, অর্থাৎ 24 সপ্তাহের মধ্যে এটি ভালো হয়ে যায়। এটি হচ্ছে একটা গ্রুপ যাদের ক্ষেত্রে আর কোনো ভয় নেই। অ্যাকুট হেপাটাইটিস হয়েছিল, সে ভালো হয়ে যাবে, 100 জনের মধ্যে 90 জনই সুস্থ হয়ে যাবে। আর বাকি 10% ক্ষেত্রে হচ্ছে সাধারণত পরবর্তীতে আর কোনো সিমটম থাকে না, কিন্তু তাদেরকে আমরা ক্রনিক হেপাটাইটিস হিসেবে মানে আখ্যা দেওয়া হয়, যে তাদের ক্ষেত্রে ভাইরাসটি শরীর থেকে বের হয় না, শরীরের মধ্যে রয়ে যায়, কিন্তু রোগীর আর কোনো লক্ষণ থাকে না। সে স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারে, কিন্তু এটি তার ভিতরে ক্ষতি করে। এটি আসলে টেস্টের মাধ্যমেই ধরতে হবে। সো লক্ষণ এইটুকুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার ফয়েজ, আপনার কাছে জানবো যে আমরা সাধারণত দেখি যে অনেক নীরব ঘাতক আছে, যেটি আসলে অনেক সময় নেই, একেবারে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে আমরা জানতে পারি, কিন্তু এটির ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যেই বোঝা যায়, 1-2 সপ্তাহের মধ্যে। কিন্তু তারপরেও ওই রোগীটি চিকিৎসকের কাছে আসতে বা নিজের বিষয়টি বুঝতে দেরি করে কেন ফেলে? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে সবার ক্ষেত্রে কিন্তু সিমটমস থাকে না।
আর ডক্টর মানিক যেটা বলছিল যে অ্যাকিউট হ্যাপাটাইটিস, এটিও হ্যাপাটাইটিস বির ক্ষেত্রে দেখা যায় 70% ক্ষেত্রে কোনো সিমটমস শুরু থেকেই থাকে না, 30% হয়তো সিমটোম্যাটিক হয় আর কি। তো যেহেতু 70% রোগীর শুরু থেকেই কোনো সিমটমস থাকে না, তার ক্ষেত্রে বোঝার আসলে কোনো উপায় নাই, যেটা সাবক্লিনিক্যাল একটা ইনফেকশন করে পরবর্তীতে ক্রনিক হয়ে যায়। সুতরাং একটা বড় গ্রুপ হবে যাদের আমরা কোনো জন্ডিসের হিস্ট্রি পাবো না, তারা বুঝতেও পারছে না যে তার শরীরে ভাইরাসটা আছে। তাদের ক্ষেত্রে এটা ধরার একমাত্র উপায় হচ্ছে যে নিজ উদ্যোগে বা আমরা কখনো যখন আমাদের কাছে আসে আমরা পরীক্ষা করতে দিই, বা কেউ ব্লাড দিতে গিয়ে ধরা পড়ে, বিদেশ যাওয়ার সময় ধরা পড়ে HbA1c টেস্টটা করার মাধ্যমে, হেপাটাইটিস বি, সি এর ক্ষেত্রে অ্যান্টি-HCV। সুতরাং এই টেস্টগুলো করা ছাড়া আসলে বোঝার উপায় নেই। তো আমাদের দেশের মানুষের মধ্যে যেহেতু অ্যাওয়ারনেসটা কম, সে কারণে দেখা যায় তার হয়তো একটা তার বয়স 30, 40, 50 হয়ে গেছে, কখনো তার HbA1c টেস্ট করা হয়নি আগে। এখন যখন তার জটিলতা হয়ে গেল, বি ভাইরাস জনিত, আমরা যেটা আগেই কিছুটা বলেছি যে সিরোসিস হতে পারে বা ক্যান্সার হতে পারে, ওই ধরনের জটিলতার যখন কিছু সিমটমস প্রকাশ পায়, তখন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যে তার হ্যাপাটাইটিস বি আছে, যেটি আসলে অনেক আগে থেকে ছিল। সুতরাং আমরা যদি অ্যাওয়ার হই যে এই দুটো ভাইরাস আমার লক্ষণ বা উপসর্গ ছাড়াও শরীরে থাকতে পারে, তাহলে আমাকে নিজ উদ্যোগে এটা টেস্ট করে নিতে হবে, এবং করে যে ভাইরাসের অ্যাগেনস্টে ভ্যাকসিন আছে আমি যদি ভ্যাকসিনটা নিয়ে নিই তাহলে এটা থেকে লক্ষ্য করতে পারবে। তো আমাদের দেশে যেহেতু এই অ্যাওয়ারনেসটা কম, সে কারণে কিন্তু মানুষ জটিলতা নিয়ে আমাদের কাছে বেশি আসে। কিন্তু ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে জানবো যে লক্ষণ প্রকাশ পাক বা না পাক, মানে একটি লিভারকে ক্ষতিগ্রস্ত করতে, মানে এই ভাইরাসের বি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে কেমন সময় নেই, মানে কতদিন পরে আসলে রোগী আর থাকতে পারে না, তাকে আসতেই হয়? এটি সাধারণত ক্রনিক হ্যাপাটাইটিস থেকে আমরা ক্ষতি বলতে যেটা বুঝি যে লিভার সিরোসিস, বড় ক্ষতিটা, এটা হতে বি ভাইরাস এবং সি ভাইরাস দুইটার ক্ষেত্রেই 10 থেকে 15 বছর সময় লাগে। অনেক সময়, অনেক সময়, অর্থাৎ রোগীটার হাতে প্রচুর সময় আছে, সে তার আর লাইফে অনেকে তো ওই সিরোসিসের সময় তো আসলে আসে, তার আগে তো প্রেজেন্ট করে, তার আগে তো তার টেরও পায় না। ডক্টর ফয়েজ খন্দকার যে তার কোনো সিমটম নাই, লক্ষণ নাই, সেই জন্য তারা গরজও করে না এটা পরীক্ষা করার, যার জন্য হচ্ছে 10 থেকে 15 বছর যদি সে এইভাবে থাকে, বি ভাইরাস তার ঢুকছে, ক্রনিক হ্যাপাটাইটিস অবস্থায় আছে, 10 থেকে 15 বছর পরে সে সিরোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে, অথবা সিরোসিসের বিভিন্ন কমপ্লিকেশন হয়, তার পেটে পানি চলে আসা, জন্ডিস হওয়া, পা ফুলে যাওয়া, রক্ত বমি হওয়া, তখন এই সিমটমগুলো নিয়েই রোগী ডাইরেক্ট, মানে এটা ওই সেই 12-14 বছর পরে আসলে আসে, আগে কিছুই হয় না, তার আগে কিছু হয় না। সেই জন্য তাকে আসলে পরীক্ষা করেই দেখতে হবে। তবে এখন একটি ভালো জিনিস হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু এই যে 2007-এর পর থেকেই বাংলাদেশ সরকার টিকা দিয়ে দিচ্ছে, জন্ম ভ্যাকসিন, এই জন্য এটা ভবিষ্যতে হয়তো বা আমরা আশা করি এটি কমে যাবে। ধন্যবাদ ডাক্তার ফয়েজ। আপনার কাছে জানবো যে এই যে প্রবণতা শুরু হয়েছে টিকা দেওয়ার হেপাটাইটিস বি এর ক্ষেত্রে, যারা আমরা আরও আগে জন্মগ্রহণ করেছি তাদের তো আসলে তখন তো আমরা জন্মের সময় আসলে স্কেজুয়ালে আসলে পাই নাই, সেক্ষেত্রে একবার টিকা নিলেই কি আমি সারা জীবনের জন্য সুরক্ষিত কিনা, বা টিকাটা নেয়ার নিয়ম কি, টিকা নিলে আসলে আমি আর কোনো ঝুঁকিতে থাকবো কিনা? জি, এটা একটি খুবই প্র্যাকটিক্যাল প্রশ্ন। সেটি হচ্ছে যে টিকা, হ্যাঁ, আমরা যারা 2007-এর আগে যাদের জন্ম, যেহেতু এভাবে দেওয়া হয়নি আমাদেরকে গভর্নমেন্ট ইপিআইতে, আমরা হয়তো 6টি টিকা পেয়েছি আগে। তো হ্যাপাটাইটিস বি এর টিকাটা আমাদের নিজ উদ্যোগে নিয়ে নিতে হবে। নেওয়ার আগে আমরা HbA1c টেস্টটা করে যদি এটি নেগেটিভ হয়, বা আরও স্পেসিফিক্যালি যদি অ্যান্টি-HBC টোটাল নামে একটা টেস্ট আছে, সেটা করে যদি নেগেটিভ হয় তাহলে আমরা ভ্যাকসিনটা নিয়ে নেব। তো ভ্যাকসিন নেওয়ার শিডিউল হচ্ছে দুটো, একটা হচ্ছে যে 0-1-6 মান্থ, অর্থাৎ 3 ডোজ শিডিউল একটা হচ্ছে 4 ডোজ শিডিউল। 3 ডোজ শিডিউলটা হচ্ছে প্রথম যেদিন আমি নিব তার 1 মাস পরে দ্বিতীয়টা, এবং 6 মাস পরে তৃতীয়টা, এটাকে আমরা বলি 0-1-6 শিডিউল। আর আরেকটা হচ্ছে 0-1-12 মান্থ, অর্থাৎ পরপর 3 মাসে 3টা দিব এবং 1 বছরের মাথায় আরেকটা দিব, এটা হচ্ছে 4 ডোজ শিডিউল। তো আমরা কনভেনশনাল বা স্ট্যান্ডার্ড শিডিউল হচ্ছে 0-1-6, যেহেতু 3টা ডোজ দিতে হয়, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি। আর যাদের ইমার্জেন্সি প্রোটেকশন দরকার বা ইমিউনিটি দরকার, বিশেষ করে ফ্যামিলিতে যদি কারো হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ তাহলে ইমিউনিটি দরকার, বা ওয়াইফ পজিটিভ হাজব্যান্ড দরকার, এইসব ক্ষেত্রে আমরা সাধারণত 4 ডোজটা দিতে বলি, কারণ পরপর 3 মাসে 3টা দিলে তার মধ্যে দ্রুত একটা ইমিউনিটি তৈরি হয়। আচ্ছা, তো এই ভ্যাকসিনটা বলা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্যকরী হয়, 90% ক্ষেত্রে, 90-95% ক্ষেত্রে, 10-15% ক্ষেত্রে বিভিন্ন কারণে কার্যকরী নাও হতে পারে।
তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি কেউ ভ্যাকসিন নেওয়া শেষ হওয়ার পরে আরও 1 মাস পরে একটা অ্যান্টিবডি টেস্ট করে দেখে যে ভ্যাকসিনটা কাজ করেছে কিনা। anti-HBs টাইটার নামে টেস্টটি হয়। এটি যদি 10-12-এর উপর হয় তাহলে আমরা বুঝি যে কার্যকরী হয়েছে, এটি করে দেখতে পারে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এটি একবার নিলে পরবর্তীতে আর নিতে হয় কিনা, বা কতদিন সুরক্ষা দেয়, কত বছর সুরক্ষা দেয়। হ্যাঁ, এটা বিভিন্ন গবেষণা দেখা গেছে যে এটা 28 থেকে 30 বছর সুরক্ষা দেয়, এরকম প্রমাণও পাওয়া গেছে। আচ্ছা। এবং আরও কিছু গবেষণা বলছে যে এটা বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে তার ইমিউনিটি বা টাইটারটা হয়তো কমে যাবে, কমে গেলেও পরবর্তীতে সে যদি কোনো ভাইরাসের এক্সপোজারে আসে তাহলে আমাদের বডির ইমিউন সিস্টেমটা আবার সেটাকে বুস্ট আপ করে নেয়, ইমিউনিটি বেড়ে যায়, বেড়ে ভাইরাসটাকে প্রিভেন্ট করে। অর্থাৎ একবার যদি এটি কার্যকরী হয় আর নেয়ার তেমন কোনো প্রয়োজন নেই। তবে কিছু এক্সেপশনস আছে, যেমন কোনো কারণে যদি কারোর শরীরে ইমিউনিটি খুব কমে যায়, কোনো ক্যান্সারের কারণে সে কেমোথেরাপি নিচ্ছে বা ডায়ালাইসিস রোগীদের পুনঃসংক্রমণের একটা ভয় থাকে, এইসব ক্ষেত্রে আমরা চাই যে টাইটার যদি কমে যায় টেস্ট করে তাহলে তাকে বুস্টার ডোজ দিয়ে তার একটা স্ট্যান্ডার্ড ইমিউনিটি বজায় রাখা। সেসব ক্ষেত্রে হয়তো তাকে আবার 1-2বার দেয়া লাগতে পারে, কিন্তু মেজরিটি যাদের পার্সেন্টের ক্ষেত্রে আর দ্বিতীয়বার নেওয়ার কোনো প্রয়োজন নেই। ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে জানবো, যেমন আমার ক্ষেত্রে হয়েছে যে আমি প্রথম ডোজ দ্বিতীয় ডোজ ঠিক সময়ে দিয়েছি, 6 মাসে এটা ভুলে গেছি, এই ক্ষেত্রে আসলে কি হবে? এটি আসলে আমাদের দেশের একটি কমন সিনারিও, এটি হচ্ছে সত্য রোগীরা মানে ওই একবারে বেশি টাকা দিলেও তার অসুবিধা নাই, কিন্তু যখন আপনি নিয়ম কানুনের ভিতরে দিবেন তখনই ভুলে যায় আর কি। এটা আসলে সিদ্ধান্ত দেওয়া আপনার জন্য কঠিনই হবে, তখন আপনাকে হয় ফুল ডোজ নিতে হবে, আবার নতুন করে নিতে হবে। আপনি কতদিন পরে আসছেন এইটাই আসলে ফ্যাক্ট, যে আমি 0 আর 1 দিছি, এখন আমার 6 মান্থসেরটা আমি মিস করছি, মিস করে এখন আমি কতদিন পরে আসলাম, আমি 7 মাসের সময় আসলাম, যে মিস তো করে ফেলছি, তাইলে অসুবিধা নাই, আপনি নিয়ে নিলেন। আপনি এটা 8 মান্থস 9 মান্থস হইলো নিয়ে ফেললেও অসুবিধা নাই, একটু দেরি হইলো, কিন্তু আমি নিলেও এটি কাজ করবে বলে আশা করি। কিন্তু যদি অনেক দেরি হয়ে যায় তাহলে আসলে পুনরায় 3টা ডোজই নিতে হবে, কারণ এটি আপনাকে কোনো প্রোটেকশন দিবে না। এক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা শুধু বি ভাইরাস নিয়ে বলতেছি, সি ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন নাই, টিকা নাই। সেক্ষেত্রে সি ভাইরাসের ক্ষেত্রে তো করণীয় কিছু নাই, প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হবে। যেমন অ্যাকচুয়ালি বি এবং সি কিন্তু একই মোডে ট্রান্সমিট হয়, সেটি হচ্ছে যে ব্লাড সেফটি। আমি কোনো কারণে ব্লাড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে স্ক্রিনিং করে দেখা, ডায়ালাইসিসের আগে স্ক্রিনিং করে দেখা, এবং এই যে শেপ করা বাইরে যত্রতত্র এগুলোর মাধ্যমে ঢুকতে পারে, প্রতিরোধের পথ অনেকটা একই রকম। এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে সি ভাইরাস আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি ইজিলি। কিন্তু সি ভাইরাস কম মানুষের হবার পরেও তার মৃত্যুর হার কেমন? আর এমনি তো বি ভাইরাসে আসলে মানুষের আক্রান্তের সংখ্যা বেশি, মানে সেই রেশিওকেও যদি আপনি কম্প্রোমাইজ করেন, আসলে মৃত্যুর হারে কে বেশি এগিয়ে, সি না বি? এটা তো অ্যাকচুয়ালি বি এবং সি দুটার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে কমপ্লিকেশন করার প্রবণতা কার বেশি এবং কে কত দ্রুত করে। ওটাই তো সেক্ষেত্রে দেখা গেছে যে সি এর ক্ষেত্রে প্রথম যদি বলি, সি কোনো মানুষের শরীরে ঢোকার পরে 80% ক্ষেত্রে, একজন অ্যাডাল্টে যদি ঢুকে 80% সম্ভাবনা আছে এটা ক্রনিক ইনফেকশন করার। আর বি এর ক্ষেত্রে যেটি ডক্টর মানিক বলেছিল যে অ্যাডাল্টে যদি হয় তাহলে 5 to 10% সম্ভাবনা ক্রনিক হওয়ার, এটি একটি ডিফারেন্স। আচ্ছা, কিন্তু আবার জটিলতা সি এর চেয়েও বি কিন্তু দ্রুত করতে পারে, যেমন 10 থেকে 15 বছর, আর সি এর বলা হয় যে 15 থেকে 20 বছর লাগে সিরোসিস করতে। আচ্ছা, এটি একটা ডিফারেন্স। বি এর ক্ষেত্রে ক্যান্সার করার প্রবণতা বেশি সি এর তুলনায়, সিও করে কিন্তু বি এর সেটা বেশি সি এর তুলনায়। এগুলো হচ্ছে মোটামুটি ডিফারেন্স। আর ডিফারেন্স দেখতে আমাদের দেশে যেটি দেখা যাচ্ছে, বি এর প্রিভিলেন্স যেহেতু অনেক বেশি, আমরা যেসব লিভার সিরোসিস ক্যান্সারের রোগী পাই বেশিরভাগই হচ্ছে বি ভাইরাস জনিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে জানবো যে এখন একটি তো জটিলতার বিষয়গুলো আমরা জানলাম, চিকিৎসার ক্ষেত্রে আসলে বি এবং সিতে ট্রিটমেন্ট প্রোটোকল আসলে কি আপনাদের? এটি দুইভাবে বলতে হবে। বি এবং সি ভাইরাস দুইটারই চিকিৎসা এখন বাংলাদেশে আসলে অ্যাভেলেবল। বেশ কিছুদিন আগেও বি ভাইরাস সি ভাইরাসের জন্য ইনজেক্টেবল ওষুধ দিয়ে চিকিৎসা দিতে হতো, যেগুলো যথেষ্ট ব্যয়বহুল ছিল। এখন বি ভাইরাসের এবং সি ভাইরাসের মুখে খাওয়ার ওষুধ, অ্যান্টিভাইরাল ওষুধ বলা হয়, এগুলো বাংলাদেশে বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে এবং এগুলো আমাদেরকে দিতে হয়। এবং কোনো ওষুধ কি আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয়?
বি বা সি এর এখনো ক্ষেত্রে? পর্যন্ত গভর্নমেন্টের নির্দিষ্ট প্রোটোকলে আসলে কোনো ওষুধ ফ্রি দেওয়া হয় না। তো গত 2020-21 সালের দিক থেকে ওই সময় মানবজাতি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিছু ওষুধ হচ্ছে সি ভাইরাসেরটা পাওয়া গেছিল, সেটি ওই সময় 3 মাস 6 মাস করে কয়েকজন রোগীকে ফ্রি দেওয়া গেছে। তারপরে আসলে ওভারঅলি ওভারঅল এটা নরমালি ওষুধ পায় না। তা আপনারা মনে করেন কিনা এটা দেওয়া উচিত, বা এই ব্যাপারে আপনাদের কোনো চাওয়া আছে এটার কিনা? ব্যাপারে বলতে গেলে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে যে সি ভাইরাসের চিকিৎসা হচ্ছে ডেফিনিট পিরিয়ড পর্যন্ত। সি ভাইরাসের ওষুধের দাম অনেক, কিন্তু এটির সুবিধা হচ্ছে এটি 3 থেকে 6 মাস খেলেই চলে। কারো ক্ষেত্রে 3 মাস, কারো ক্ষেত্রে 6 মাস। এই পুরো টাকাটা কত? এটি ধরেন যে প্রতিদিন তাকে 1000 টাকার ওষুধ খেতে হয়, অ্যারাউন্ড 1000 টাকা। তাইলে একটা রোগীর যদি ডেইলি 1000 টাকার ওষুধ খেতে হয়, 3 মাস যদি কারো লাগে, তাহলে তার আনুমানিক 30,000 টাকা করে 90,000 টাকা খরচ হবে। যদি কারো 6 মাস খেতে হয়, তার হয়তো বা 2.5 লাখ টাকা খরচ হবে। মানে কিন্তু সুবিধা হচ্ছে যে সে কিওর হয়ে যাবে, সে কিওর হয়ে যাবে এবং এটির কোনো কমপ্লিকেশন আর থাকবে না। বি ভাইরাসের ক্ষেত্রে আবার কিন্তু সিনারিওটা অবশ্যই সেটা সিরোসিসের আগে হতে হবে। অবশ্যই সিরোসিসের আগে হতে হবে, রাইট। আচ্ছা, বি ভাইরাসের ক্ষেত্রে আবার সিনারিও কিন্তু ভিন্ন। এই ক্ষেত্রে রোগীকে ওষুধ খেয়ে যেতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই লাইফ লং, অর্থাৎ যখন থেকে আমরা ওষুধ শুরু করলাম তখন থেকে হয়তো বা সারা জীবন তাকে ওষুধ খেয়ে যেতে হবে। যদিও কারো কারো ক্ষেত্রে এটি আমরা অনেক সময় 3 বছর পরে বন্ধ করা যায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাকে লাইফ লং ওষুধ খেতে হয়। আর এই ক্ষেত্রে আবার ওষুধের দামের ব্যাপার আছে। ধরেন যে 50 টাকা থেকে শুরু করে আপনি 250-300 টাকা পর্যন্ত হয়তো বা ওষুধের দাম আছে। এর মধ্যে আপনি আপনার আর্থিক অবস্থা অনুযায়ী আপনার অন্য কোনো রোগ আছে কি না সেগুলো দেখে যে কোনো একটি ওষুধ চিকিৎসক আপনাকে আসলে দিতে পারে। এটা আর্থিক অবস্থার উপরেই ডিপেন্ড করবে। তো এই জন্য এখন সরকারের পক্ষে বি এবং সি ভাইরাসের ওষুধ দেওয়া আসলে খুব কঠিন, কারণ বি ভাইরাসের ওষুধ আপনি একজনকে দেওয়া শুরু করলেন, সরকারের ফান্ড আছে, সে 3 মাস দিল, 6 মাস দিল, তারপরে আর দিলেন না, এই রোগীটা তখন খাওয়া বাদ দিয়ে দিল, সেটি তার জন্য আরও বেশি ক্ষতিকর। সো বি ভাইরাসের ওষুধ যদি আমাদেরকে শুরু করতে হয় সরকারকে, তাহলে অবশ্যই নিশ্চিত হতে হবে যে এটি আমার কন্টিনিউয়াস সাপ্লাই থাকবে, আমি সারা জীবন এই লোকটাকে দিয়ে যেতে পারবো। সি ভাইরাসের ক্ষেত্রে টাকা অনেক বেশি হইলেও 3 মাস 6 মাস যদি সরকার দিতে পারে তাহলে ভালো। ডাক্তার ফয়েজ, আমি আরও আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশে আমাদের এই বি এবং সি রোগ তো সাধারণত হেপাটোলজিস্টরাই আসলে দেখেন। জি জি। তাদের কোনো ক্ষেত্রে কি আসলে এই রোগীদের ক্ষেত্রে কি সার্জারির প্রয়োজন হয় কিনা, বা কোন স্টেজে পড়ে? না, এটা যদি জটিলতা, বিশেষ করে লিভার ক্যান্সার যদি হয়ে যায় যাদের, এবং সেটা যদি আর্লি স্টেজে হয় তখনই সার্জারির প্রয়োজন হয়। এবং আর্লি স্টেজ বলতে টিউমার সাইজ যদি খুব ছোট হয়, লিভার ফাংশন যদি ভালো থাকে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই লিভার রিসেকশন করে করা হয়, যেটা হ্যাপাটোবিলিয়ারি সার্জনরা করে থাকে এবং আমাদের দেশেও হয়। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ রুগী এমন স্টেজে আসে যখন এটা ইনঅপারেবল, হয়তো অ্যাডভান্স হয়ে গেছে, তখন আসলে সার্জারি করা যায় না। সার্জারির ক্ষেত্রে আরেকটা জিনিস একটু অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে কারো কারো ক্ষেত্রে ক্যান্সার হওয়ার আগেও যদি তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে, লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু সিরোসিসের রোগীর ক্ষেত্রে, ডিকম্পেনসেটেড সিরোসিসের ক্ষেত্রে একটি চিকিৎসা, সেক্ষেত্রে এটি একটি সার্জারির সুযোগ আছে। তবে এখনও বাংলাদেশে 3-4টা কেস হইলেও এখনও বাংলাদেশে খুব লার্জ স্কেলে আসলে লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়নি। আচ্ছা, কিন্তু আবুল হায়াত, আপনার কাছে যেটি জানবো যে এই সিরোসিস হবার সময় বা ক্যান্সার হয়ে যাওয়া যে কোনো স্টেজে আমাদের এমন কোনো সেন্টার কি বাংলাদেশে আছে যেখানে একেবারে শুরু থেকে মানে সব ধরনের চিকিৎসা একই ছাতার নিচে আসলে পাবে? এরকম তো আসলে কোনো সেন্টার তৈরি করতে পারিনি আমরা লিভারের ক্ষেত্রে। না, লিভার ইনস্টিটিউট বলে বাংলাদেশে এখনও জাতীয় লিভার ইনস্টিটিউট, এই জাতীয় কোনো প্রতিষ্ঠান তৈরি হয়নি। এর আগে একটি ছিল শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট নামকরণ যেটি ছিল, সেখানে আসলে পেটের সমস্ত রোগের চিকিৎসাই হইতো। তো আবার ওইটার জন্য ক্যান্সারের কোনো কিছু এখানে ছিল না, ক্যান্সার হসপিটাল আবার আলাদা। তবে এটি ধরেন যে হেপাটোলজি বিভাগ যেগুলোতে আছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে হেপাটোলজি বিভাগ আছে, সেখানে সবগুলো রোগের একত্রিত চিকিৎসা দেওয়া সম্ভব বড় সেন্টার। আচ্ছা ডাক্তার ফয়েজ, আপনার কাছে জানবো যে এই যে এত বছর ধরে আপনারা কথা বলছেন বা রোগীদেরকে সচেতন করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে, আসলে কতটুকু মানুষ, আমরা যদি 1 কোটিকেও আসলে বেজলাইন ধরি, মানে হাসপাতাল পর্যন্ত আসা, চিকিৎসকের কাছে আসা, এই রেশিওটা আসলে কতটুকু? আপনি জানেন যে 2030 সালের মধ্যে যে এসডিজির যেই একটা টার্গেট, সেটা হচ্ছে হ্যাপাটাইটিস কমব্যাট, মানে নির্মূল করা,
বা এটাকে এমন একটা পর্যায়ে কমিয়ে আনা যেন এটা পাবলিক হেলথ প্রবলেম হিসেবে না থাকে। তো এই কারণে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে সিডিসি তারা একটা অপারেশন প্ল্যান করেছে, WHO সহ বিভিন্ন সংস্থার, ইউনিসেফ, WHO এদের কোলাবোরেশনে, এবং আমরা হ্যাপাটোলজিস্টও সেখানে যুক্ত ছিলাম। এগুলোর মাধ্যমে একটা ন্যাশনাল গাইডলাইনও করা হচ্ছে কীভাবে কার্যক্রম হবে, কীভাবে এই হ্যাপাটাইটিস বিসির অ্যাওয়ারনেস কার্যক্রম চলবে, ট্রিটমেন্ট চলবে, ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিগুলোকে কীভাবে জেলা এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করা যাবে। এই কারণে কিন্তু ব্যাপক একটা উদ্যোগ নিয়ে এটি আমার মনে হয় এটি দ্রুত এটি কার্যক্রম শুরু হবে। যদি সেটি করা যায় তাহলে কিন্তু প্রচুর মানুষকে আমরা হ্যাপাটাইটিস বিসি স্ক্রিনিং করে তাদেরকে ডিস্ট্রিক্ট এবং উপজেলা পর্যায়ে আমরা চিকিৎসা সেবা দিতে পারবো। কারণ আপনি জানেন যে এই ভাইরাসগুলোর চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডায়াগনোসিস এবং ইনভেস্টিগেশনস। এগুলো খুবই কস্টলি, সফিস্টিকেটেড, এবং এখন পর্যন্ত ডিভিশনাল যে মেডিকেল কলেজ বা হসপিটালগুলো ছাড়া পেরিফেরিতে কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো নেই। তো সেটাকে কিভাবে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত নেওয়া যায় সেটা কিন্তু এইসব অপারেশন প্ল্যানে আছে। সেগুলো যদি করা যায়, মানুষকে সবাইকে ঢাকা আসতে হবে না, বা ঢাকা বড় বড় লিভার বিশেষজ্ঞের কাছে আসতে হবে না, তাহলে অনেক মানুষ আওতায় আসবে। তবে অ্যাওয়ারনেসের দিক থেকে আমি যেটা বলবো সেটা আগের তুলনায় অনেক বেড়েছে। আপনাদের মতো টিভি চ্যানেলগুলো এই ধরনের আলোচনা অনুষ্ঠান করার মাধ্যমে, আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে চেষ্টা করি। গভর্নমেন্ট থেকেও বিভিন্ন প্রতিষ্ঠানে স্ক্রিনিং প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এদেরকে এই প্রপার ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো এটা যেন আরও কাছাকাছি নেওয়া যায় মানুষের, সে ব্যাপারে অনেক কিছু করার আছে, এবং আমি আশা করি ভবিষ্যতে সরকার সেটি করবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আবুল হায়াত, আপনার কাছে আসলে জানতে চাই যে আমরা সব কিছুই মোটামুটি জানলাম, কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো পরীক্ষা করা লাগে, বা একজন সাধারণ সুস্থ মানুষও যদি এই আলোচনা শুনে মনে করে যে আমি একটু জানতে চাই আমার হেপাটাইটিস বি বা সি হয়েছে কিনা, সেক্ষেত্রে তিনি কোন পরীক্ষাগুলো করতে পারেন? HbS AG এলাইজা এটি একটি পদ্ধতি, এটি দিয়ে আসলে বি ভাইরাস তার শরীরে উপস্থিত আছে কিনা। এটা তো পরীক্ষা, রক্ত দিতে গেলেও এই পরীক্ষাটি মনে হয় ম্যান্ডেটরি করে নেওয়া হয়। আর সে যদি একেবারে কনফার্ম হতে চায় তাহলে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে NTHBC টোটাল নামে একটি পরীক্ষা আছে। এই পরীক্ষাটা করলে আমরা আশা করি 100% ক্ষেত্রেই কনফার্ম হওয়া যায় যে ওনার শরীরে বি ভাইরাস আছে কিনা, অথবা পূর্বে ঢুকছিল কিনা। সি ভাইরাসের ক্ষেত্রে NTHCV নামে একটি পরীক্ষা আছে, যেটিকে অ্যান্টিবডি বলা হয়। এই পরীক্ষা করলেও বোঝা যাবে যে তার সি ভাইরাস শরীরে ছিল কিনা। এই দুটি পরীক্ষার মাধ্যমে জানা যায়। এখন পরীক্ষা করে আমার শরীরে আছে, এখন আমাকে দেখতে হবে এটি আসলে আমার লিভারের ক্ষতি করছে কিনা কিংবা করতেছে কিনা। তখন আমাকে দেখতে হয়, লিভারের দুটি পরীক্ষা আছে, এটিকে ALT বলে অথবা AST বলে। এই পরীক্ষাগুলো দেখে সিদ্ধান্ত নিতে হয় যে আমার ক্ষতি হচ্ছে কিনা, অ্যাক্টিভ কিনা ভাইরাসটা। এরপরে দেখতে হয় ভাইরাসটি জীবিত কিনা। তখন দুটি দামি পরীক্ষার ব্যাপার আসে আসলে, যেগুলো খরচ অনেক বেশি, যেগুলো ডক্টর ফয়েজ খন্দকার বলল যে বিভাগীয় শহরগুলো ছাড়া কোথাও নাই। বি ভাইরাসের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস DNA PCR করতে হয়, সি ভাইরাসের ক্ষেত্রে হেপাটাইটিস সি ভাইরাস RNA PCR করতে হয়। এগুলো একটু কস্টলি, বেশ সফিস্টিকেটেড মেশিন প্রয়োজন হয়। এটা দিয়ে বি ভাইরাস সি ভাইরাস জীবিত আছে কিনা সে দেখে নিতে পারবে, এবং এটি তার কতটুকু ক্ষতি করছে এটির জন্য আসলে আলট্রাসাউন্ড করা হয় পেটের, লিভারের। তারপরে এখন ফাইব্রো স্ক্যান নামে একটি পরীক্ষা আছে, এটি দিয়েও দেখা যায় যে আমার লিভারে ক্ষতি হয়েছে কিনা। যদি এই দুটো পরীক্ষাও তাকে কোনোভাবে সিদ্ধান্ত না দিতে পারে যে আমার কতটুকু ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে তখন প্রয়োজনে লিভার বায়োপসিও করা হয়। লিভার থেকে একটু মাংস নিয়ে পরীক্ষা করে দেখা হয় যে বি ভাইরাস সি ভাইরাস কতটুকু ক্ষতি করছে। সো এগুলো হচ্ছে ওভারঅল পরীক্ষা। তো একটা লোক, সাধারণ লোক যদি করতে চায় তাহলে সে NTHBC টোটাল করেই দেখবে যে আমার বি ভাইরাস আছে কিনা এবং ক্ষতি হচ্ছে কিনা, এটি SGPT LD করে দেখবে। অথবা বি ভাইরাসের ক্ষেত্রে একবার রক্ত সে দিতে পারে আর কি, দিলে দুটো কাজ একসাথে হয়ে যায় আর কি। রক্তদান করা হলো, পরীক্ষাটা তো সে অটোমেটিক্যালি পাচ্ছে। আর ডাক্তার ফয়েজ, আমরা একেবারে শেষ প্রশ্নই আসলে করতে চাই যে যেটি বলা হচ্ছিল যে গর্ভবতী মায়ের কাছ থেকে সন্তানের কাছে চলে যায়, এটা তো আসলে খুবই দুঃখজনক। সেক্ষেত্রে আমাদের দেশের মায়েরা যে হেলথ চেক আপ করে থাকেন সেখানেই এটি পাওয়া যায় কিনা, তখন আসলে গর্ভবতী থাকা অবস্থায় ট্রিটমেন্ট আসলে কেমন করা যায়, আর যারা একেবারে জানছেই না, বাড়িতে একেবারে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আসলে
সন্তান জন্মগ্রহণ করছে, সেক্ষেত্রে তারা তো অবশ্যই ঝুঁকিতে থাকে। রাইট, হ্যাঁ, হেপাটাইটিস বি মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, সংক্ষেপে বলে MTCT। এটি আমাদের মতো দেশগুলোতে বলা হয় যে প্রধান হেপাটাইটিস বি একজন থেকে একজন ছড়ানোর প্রধান মাধ্যম, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, এবং এটিকে প্রিভেন্ট করার জন্য ব্যাপক কাজ করে। এবং এটি আরও সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ মায়ের থেকে সন্তানের শরীরে যখন ভাইরাসটি যায় নবজাতক, তখন কিন্তু তার ক্ষেত্রে 90 to 95% ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয়ে যায়, সারা জীবন ওই বাচ্চার এই শরীরে ভাইরাসটা থাকবে। সুতরাং এটা প্রিভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কারণে আমাদের দেশে যেই প্রেগনেন্ট উইমেনদের অ্যান্টিনেটাল চেক আপ একটা বিভিন্ন প্যাকেজ আছে, যে প্রথম 3 মাসে কি টেস্ট করতে হবে, পরে কি করতে হবে, শেষ 3 মাসে কি করতে হবে। তার মধ্যে প্রথম 3 মাসে এই যে টেস্টগুলো করতে হয় তার মধ্যে হেপাটাইটিস বি এর টেস্ট আছে, HBsAg, অ্যান্টিনেটাল চেক আপ। তো যেসব মায়েরা সচেতন, এবং আমি জানি যে এইসব ব্যাপারে আমাদের দেশে অনেক কাজ হয়েছে, মায়েরা যেন এইসব পরীক্ষার জন্য যায় স্বাস্থ্যকেন্দ্রে, এবং সেখানে গেলে HBsAg টেস্টটি কিন্তু করা হয়, এবং করা হলে আমরা জানতে পারি যে মা হেপাটাইটিস বি আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে যাতে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন না হয়। সেটা কি করতে পারি আমরা? সেটা হচ্ছে বাচ্চার জন্মের পর আমরা বলি যে 2টো ইঞ্জেকশন দিতে হবে বাচ্চাকে, 2 থাইয়ে বা উরুতে। একটি হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিনের প্রথম ডোজ, এবং আরেকটি হচ্ছে হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন। এই 2টো ইঞ্জেকশন যদি আমরা ম্যাক্সিমাম 24 ঘন্টার মধ্যে দিতে পারি, তাহলে কিন্তু ভাইরাসটা ট্রান্সমিশনের যে সম্ভাবনা সেটি বলা হয় যে 85 to 90% ক্ষেত্রে কমে যায়। এটি একটি। এবং আরেকটি আমরা করি যে যদি শেষ 3 মাসে মায়ের ভাইরাল লোড অনেক বেশি থাকে, ডিএনএ যদি আমরা করতে পারি দেখি যে অনেক হাই ডিএনএ, তাহলে আমরা শেষ 3 মাসে একটা অ্যান্টিভাইরাল ওষুধ মাকে দিই, যেটি অবশ্যই তার জন্য সেফ হতে হবে বাচ্চার জন্য। সেটি দিলে কিন্তু এই সম্ভাবনাটা আরও কমে যায়, নিয়ারলি 99% সম্ভাবনা কমে যায় মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। সুতরাং এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে স্ক্রিনিং করা, যে মায়ের আছে কিনা এটি আমাদের নিশ্চিত করতে হবে। মানে এটি কি কোনোভাবে বংশগত রোগ? বংশগত মিন্স ওই সেন্স জেনেটিক না, কিন্তু এই যে মায়ের থেকে সন্তানের যাচ্ছে। কিন্তু যারা এই সব কিছু মিস করে ফেললো, মানে সন্তান আসলে আক্রান্ত হয়ে গেল, ওই সময় কি সরাসরি টিকা দিয়ে দেওয়া হয় নাকি তখন আবার পরীক্ষা নিয়ে? না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে বাচ্চার জন্মের পর কোনো প্রয়োজন নেই যে বাচ্চার টেস্ট করে দেখা যে তার শরীরে অলরেডি চলে গেল কিনা। আচ্ছা, কেননা এটি গেল কিনা এটি বোঝার অনেক পরের ব্যাপার। আর যদি গিয়েও থাকে, আমরা যদি সাথে সাথে এই মেজার্সগুলো নেই, যে 2টো ইঞ্জেকশনের কথা বললাম, তাহলে কিন্তু এটা সে ভাইরাসটাকে ওই টিকা এবং অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন সেগুলো কিন্তু ধ্বংস করে দেবে। সুতরাং বাচ্চার জন্মের পর বাচ্চার পরীক্ষা করার কোনো দরকার নাই, বরং এই 2টো ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা বলি যে 1 বছর বয়সে বাচ্চাকে টেস্ট করে দেখতে হবে যে বাচ্চার শরীরে টিকাটি কার্যকরী হয়েছে কিনা, অথবা টিকাটি ফেল করার কারণে ভাইরাসটি তার চলে গেল কিনা। সেটা আমরা 1 বছরের মাথায় HBsAg এবং অ্যান্টিবডি টাইটারটা করে দেখব, কিন্তু এর আগে বাচ্চা তেমন করার কোনো প্রয়োজন নেই। মানে শেষ প্রশ্ন একেবারে 1 মিনিট আপনার কাছে জানতে চাই যে যারা আসলে আক্রান্ত হয়ে গেছে সেই শিশুরা কোথায় চিকিৎসা নেয়? চিকিৎসা তো আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানেই আসলে হচ্ছে, সেখানেই হচ্ছে, মানে নিতে হবে। তবে যেহেতু এটা একটা স্পেশালাইজড সাবজেক্ট, এই হেপাটাইটিস বি কখন ট্রিটমেন্ট দিতে হবে, কখন কি, এটা আসলে অনেক একটা স্পেশালাইজড অপিনিয়নের ব্যাপার। সে কারণে আমরা বলি যে লিভার বিভাগ যেসব হসপিটালগুলোতে আছে বা লিভার বিশেষজ্ঞ যেখানে আছে তার কাছে যাওয়া উচিত। তার মানে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী বা বঙ্গবন্ধু সব জায়গাতে শিশুরা এই ট্রিটমেন্ট পাচ্ছে। রাইট, এবং শুধু এই হসপিটালগুলো না, বাংলাদেশের এখন 21 থেকে 22টা মেডিকেল কলেজ হাসপাতালে লিভার বিভাগ আছে, সেখানে যেতে পারে। কারণ বাচ্চা অবস্থায় এটা একটা মনে রাখতে হবে, যেটি খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে HBsAg পজিটিভ হলেই কিন্তু আমরা ট্রিটমেন্ট শুরু করি না। আচ্ছা, একটা বাচ্চার পজিটিভ আসলো আমরা কিন্তু এখনই দিব না, কারণ ওই বাচ্চার 21 থেকে 25 বছর পর্যন্ত সম্ভাবনা থাকে যে শরীরের নিজস্ব ইমিউনিটির মাধ্যমে ভাইরাসটা হতে পারে আর কি, এলিমিনেশন হতে পারে। সুতরাং আমরা অনেক ক্ষেত্রে ওয়েট করি, কিন্তু আবার কারো ক্ষেত্রে শুরু করি, সেটা বোঝার জন্য হচ্ছে বিশেষজ্ঞ অপিনিয়ন দরকার। আপনাকে ধন্যবাদ। একটু মিস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং, এই বাচ্চাগুলো কিন্তু অবশ্যই মায়ের বুকের দুধ পালন করবে যদি কোনো অসুবিধা নেই, যদি সে ওই যে জন্মের সঙ্গে সঙ্গে 2 হাতে 2টো টিকা পেয়ে যাবে, এবং পরবর্তীতে EPI শিডিউলে তার যে নিয়মিত টিকা সেগুলো যদি সে নিয়ে ফেলে, তাহলে ব্রেস্ট ফিডিং এ কোনো অসুবিধা নেই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেকগুলো বিষয় আসলে আমাদেরকে দর্শকদের জানানোর জন্য, এবং আবারও আপনাদের অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। একটি রোগ যদি হয়ে যায়, হেপাটাইটিস বি বা সি, আমরা নাম শুনি, কিন্তু হয়ে গেলে এর জটিলতা অনেক বেশি, আপনাকে মৃত্যুর দ্বার প্রান্তেও নিয়ে যেতে পারে, এবং প্রতিদিন না হলেও প্রতি বছর অসংখ্য মানুষ কিন্তু প্রাণ হারাচ্ছে। তাই
সতর্কতা জরুরি। অন্তত বি সি কিছু না হলেও অন্তত বি এর ক্ষেত্রে যেহেতু টিকা নেবার সুযোগ আছে, আপনি জেনে নিন আপনার হেপাটাইটিস বি হয়েছে কিনা, এবং টিকা নিয়ে আপনি অন্তত 25-30 বছর পর্যন্ত সুরক্ষায় থাকতে পারেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।